আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রক্ত ও রক্ত সংবহন তন্ত্র নিয়ে। এখান থেকে 5টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আসলে কথা বলবো, যাতে করে আপনারা একটা আইডিয়া পান যে আসলে কনসেপ্ট ক্লিয়ার রেখে এমসিকিউগুলো যখন সলভ করা হয় তখন পড়াটা যেমন রিভিশন হয়, তাছাড়া আমরা যে অপশনগুলো আসলে সঠিক হয়নি সেগুলোকে পর্যালোচনা করলেও আমাদের ধারণা কিন্তু আরও বেশি স্পষ্ট হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা চলুন আমাদের আজকের যে আলোচনা সেটি শুরু করব। আচ্ছা, আমাদের আজকের এই টপিক থেকে প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি। রক্তের গ্রুপ আমরা নর্মালি বলি যে আসলে এটার ধারণা শুরু হয়েছিল 1901 সাল থেকে, এবং এই সময় আসলে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, উনি আসলে মানুষের রক্তের গ্রুপের একটা বিভাজন করেছিলেন যেটা আসলে এ বিও রক্তের গ্রুপ নামে পরিচিত। এ বিও রক্তের গ্রুপ নামে পরিচিত। এবং আমরা জানি এখানে এ, বি, ও আর হচ্ছে কি আপনার এবি, এই হচ্ছে 4 ধরনের রক্তের গ্রুপ। মূলত বিশেষ ধরনের যে রক্তের গ্রুপ সেটা আমরা আলাদাভাবেই রাখছি, বাট বেসিক যে এই 4টা, এবং পরবর্তীতে রেসাস ফ্যাক্টরের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস এবং মাইনাস, এ পজিটিভ, এ নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, বি পজিটিভ এবং হচ্ছে বি নেগেটিভ, এই হচ্ছে 8 ধরনের। তবে আমরা এখানে মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি এই জায়গার মধ্যে কিন্তু প্রধানত যেটা সেটা হচ্ছে কিন্তু এই 4টি, এবং 8 কিন্তু অপশনে ওইভাবে নেই। মোট 8টি ওই উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে রেসাস ফ্যাক্টরের, আরএইচ ফ্যাক্টরের। তো এইখানে 4টি আছে, 5টি আছে, 3টি আছে, 2টি আছে। উত্তর হবে কয়টি? 4টি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এর পরের প্রশ্নটা যদি দেখি তাহলে আপনারা দেখবেন এখানে আছে হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী। আচ্ছা, হার্ট থেকে রক্তটা বাইরে নিয়ে যাবে এবং এরপরেই তো আমরা শ্বাস থেকে সাথে কার্বন ডাইঅক্সাইড বের করে দিব। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এখন হার্ট থেকে ফুসফুসে নিয়ে আসে, বা আমরা বলতে পারি যে বিষয়টা যে ফুসফুস থেকে হার্টে যাচ্ছে, হার্ট থেকে দেহকোষে যাচ্ছে। এখন বলতেছে যে হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী। তো এখন ভালো যে রক্তটা আমরা বলি, অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা, সেই রক্তটা মূলত ধমনীর মাধ্যমে আপনার পরিবাহিত হয়। এবং এই ধমনীটার যে ইংরেজি আমরা বলে থাকি অনেক সময় সেটা হচ্ছে আর্টারি, এবং ভেইন যেটা সেটা হচ্ছে শিরা। তো যেই জায়গার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি যে শিরার মাধ্যমে মূলত যেটা হয় সেটা হচ্ছে দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হার্টে আসে, এবং হার্ট থেকে সেটা হচ্ছে আপনার কোথায় চলে যাচ্ছে? ফুসফুসে চলে যাচ্ছে। এখন ক্যাপিলারি বা নার্ভ না, মানে এইগুলোর এই নার্ভের মাধ্যমে তো আর রক্ত পরিবাহিত হয় না। রক্ত পরিবহনের ক্ষেত্রে মূলত শিরা এবং ধমনীর ভূমিকাই মানে মানে হয়ে থাকে আসলে এই দুইটার মাধ্যমে। তো এখন এই দুইটার মাধ্যমে যদি হয়ে থাকে, এখন হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে, সেটা মূলত হবে কি আপনার এই অক্সিজেন সমৃদ্ধ রক্তকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে কি আপনার আর্টারি বা ধমনী। ঠিক আছে, হার্ট থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেটা কোথায় নিয়ে যাচ্ছে? দেহকোষে নিয়ে যাচ্ছে, এবং নিয়ে যাওয়ার কারণেই এই কোষে পৌঁছে দেওয়ার কারণে সেই কোষে আপনার খাদ্য জারিত হচ্ছে, এবং যার প্রভাবে আমরা শক্তি পাচ্ছি, এবং তার বিপরীতে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী সেটা হবে কি আপনার আর্টারি। আচ্ছা, এরপর আমরা যদি যাই পরবর্তী যে প্রশ্নটা, দেখুন লিখছে যে আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে কি? আমাদের দেহকোষ রক্ত থেকে কি গ্রহণ করে? আচ্ছা, স্বাভাবিকভাবেই আমরা জানি যে আমরা যখন খাবার খাই, খাবার খেলে যখন সেটা জারিত হয়, তো শর্করা জাতীয় খাবার সেটা ভাঙলে যে গ্লুকোজটা পাওয়া যায় সেই গ্লুকোজ কিন্তু রক্তের সাথে মিশে। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে রক্তের মধ্যে তো অক্সিজেন থাকে, এটা হচ্ছে স্থায়ী রূপে আসলে পৌঁছে যায়, কিন্তু হচ্ছে অস্থায়ী রূপে কার্বন ডাইঅক্সাইডও থাকে। তো এইখানে আমরা যদি একটু দেখি যে অপশনগুলো দেখি, যেমন অ্যামাইনো অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড অস্থায়ী যৌগরূপে থাকতে পারে, কিন্তু যেটা তো বের করে দেওয়ার প্রসেসের সাথে যুক্ত। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড না, অ্যামাইনো অ্যাসিড যেহেতু আছে এটা হবে না। ইউরিয়া, গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজটা ঠিক আছে, ইউরিয়ার জন্য এটা
হবে না। অক্সিজেন ঠিক আছে, কিন্তু আমিষ প্রোটিন এটা হবে না। এখানে আছে অক্সিজেন ও গ্লুকোজ, হ্যাঁ এটা হবে। তাহলে এখন এই দিক থেকে আমরা যদি বলি যে আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে কোনটি, তাহলে মানে যথাযথ উত্তর হবে হচ্ছে কি আপনার অক্সিজেন ও গ্লুকোজ। এই কারণে রক্ত সঞ্চালন যে প্রক্রিয়াটা এবং সেখানে যে 3টা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে এটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, ওইটা দেখলে আমাদের মোটামুটিভাবে এই জায়গাটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যদি যাই, তাহলে আপনারা দেখবেন আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমি আবার বলতেছি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখেন কোনো জায়গা যদি কেটে যায়, রক্তটা তো স্বাভাবিকভাবে দেহের ভিতর থেকে বাইরে চলে আসবে, এবং বাইরে চলে আসলেই তখন সেটা বায়ুর সংস্পর্শে চলে আসে, অনুচক্রিকা এক ধরনের সিগন্যাল প্রদান করে। রক্ত জমাট বা ব্লাড ক্লটিং সিস্টেমের ক্ষেত্রে মোট 13টা ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে অন্যতম প্রধান 4টা ফ্যাক্টর হচ্ছে প্রধান আর কি, এরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, প্রথমবিন, আপনার ক্যালসিয়াম আয়ন এবং হচ্ছে ফিব্রিনোজেন। তো এখন একটা জিনিস খেয়াল করেন, বা যে ঘটনাটা আসলে হয়ে থাকে, হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে 4টা প্রধান যে ফ্যাক্টর, সেই প্রধান ফ্যাক্টর হচ্ছে যখনই বায়ুর সংস্পর্শে আসতেছে আপনার অনুচক্রিকা এক ধরনের সিগন্যাল প্রদান করলো, কারণ আমরা জানি অনুচক্রিকা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া অংশগ্রহণ করে। এই সিগন্যালটা প্রদান করার মাধ্যমে থ্রম্বোপ্লাস্টিন নামক যে প্লাজমা প্রোটিনটি আছে বা ফ্যাক্টরটি আছে, সেই ফ্যাক্টরটি কী করে প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে, এবং থ্রম্বিন ফাইব্রিনোজেনকে আপনার ফিব্রিনে পরিণত করে, এবং তার পলিমার যখন তৈরি হয় তখন ওই ক্ষত স্থানের চারপাশে এক ধরনের জাল তৈরি হয়। ঠিক আছে, এই জালিকা তৈরি হয়, আর এই জালিকাটা আস্তে আস্তে একটু শক্ত হয়ে তারপর এটাকে কি করে আটকে দেয়, যার কারণে ওই রক্তটা আর বাইরে বের হতে পারে না, এবং এটাকে আমরা বলতেছি আলটিমেটলি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, সংক্ষেপে। তো এখানে অ্যালবুমিন প্রোটিনের নাম, অক্সিহিমোগ্লোবিন, এটা অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশলে হয়। হরমোন, এখন হরমোন বলতে কোন হরমোনকে বোঝানো হচ্ছে? এখানে তো হরমোনের ভূমিকা আমরা বলছি না, প্লাজমা প্রোটিনের ভূমিকা বলছি। আচ্ছা, অ্যালবুমিনও এক ধরনের প্রোটিনের নাম, ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন, এইটা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া কিন্তু সাহায্য করে। 4টা প্রধান ফ্যাক্টরের মধ্যে এইটা হচ্ছে অন্যতম। তাহলে উত্তর হবে এটা। একটু ভিতর থেকে প্রশ্ন করেছে, বাট এইভাবে যদি আমরা ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল করি তাহলে কিন্তু আর আমাদের সমস্যা থাকছে না। আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, তাহলে দেখবেন রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি? এখন রক্ত জমাট বাঁধাবে না রক্তের নালীর মধ্যে, রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে তো আমরা মারা যাব। এখন রক্ত জমাট বাঁধতে দেয় না আর রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে এরকম ফ্যাক্টর আমরা দেখেছি। তো এটা হচ্ছে যখন আমরা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের টিস্যুগুলো যখন ক্ষতিগ্রস্ত হয়, রক্তক্ষরণ হয়, তখন এইরকম ঘটনাটা ঘটে। কিন্তু রক্ত জমাট বাঁধতে দেয় না রক্তনালীতে, এই বিষয়টার দিকে যদি আমরা একটু তাকাই বা খেয়াল করি, তাহলে আপনারা দেখবেন এখানে আছে যেমন হিমোগ্লোবিন তো লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত থাকে, লোহিত রক্তকণিকা লাল হয় যার কারণে হিমোগ্লোবিনের কারণে, যার মধ্যে আমিষ বা প্রোটিনের কথা বলছি এবং আয়রনের কথা বলছি। লিম্ফোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইট যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার একটা অংশ, বা আমরা শ্বেত রক্তকণিকাকে বুঝে থাকি তার প্রতিনিধি, এবং হিস্টামিন এক ধরনের মানে হিস্টোন নন হিস্টোন, এই যে প্রোটিনের যে বিষয়টা আমরা বলে থাকি, আসলে হেপারিন একটা উপাদান। হেপারিন অক্সিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। অক্সিকোয়াগুলেন্ট যারা, তারা হচ্ছে কি করে যে আপনার এই যে থ্রম্বোপ্লাস্টিন বা এই যে প্রধান যে ফ্যাক্টরগুলো আছে যেগুলো রক্ত জমাট বাঁধায়, তাদেরকে বাধা দেয়। এই রক্ত নালীর ভিতরে আমাদের শিরা ধমনীর মধ্য দিয়ে যে রক্ত পরিবাহিত হচ্ছে, সেখানে রক্ত জমাট বাঁধতে দেয় না, যে সে হচ্ছে মূলত হেপারিন। আবার দেখবেন যোগ যখন মানুষকে কামড়ায় তখন কিন্তু আপনার কি হয় যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হয়, তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধে না, কিছুটা সময় নেয়। এর পিছনে একটা কারণ আছে। যোগ যখন মানুষকে কামড় দেয় তখন তার লালার মধ্যে এক ধরনের উপাদান থাকে যার নাম হচ্ছে হিরুডিন, এটার কাছাকাছিই নাম হিরুডিন। এই হিরুডিন আপনার কি করে, যখনই রক্ত জমাট বাঁধতে নেয়, জালটা তৈরি হতে নেয়, হিরুডিন কি করে ওই জালটাকে ভেঙে দেয়, এবং সেই সময় আমাদেরকে সহযোগিতা করে ভিটামিন B12। এই কারণে ভিটামিনের যে একটা ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু আমরা এখানে দেখি। তাহলে আমরা কি বলছি যে রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না যে, সে হচ্ছে হেপারিন।
আর যোগ কামড়ালে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, সেটা হচ্ছে হিরুরিনের কারণে। দুইটা কিন্তু এক জিনিস না, ভিন্ন জিনিস। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, তো এই ছিল আমাদের এই টপিক থেকে অতি গুরুত্বপূর্ণ 5টি এমসিকিউ। আশা করি ইন শর্ট আমরা আসলে এখানে একটু বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে বা আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে এই বিষয়গুলো আপনারা প্লিজ একটু জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।